বিসমিল্লাহির রহমানির রহিম। বিবিএ প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে হাজারাতুজু ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি তাহমিনা আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, হাজারাতুজু ডিগ্রি কলেজ। শিক্ষার্থীরা, অনেক দিন পর আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা এতদিন ভালো ছিলে, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের আমি যে সাবজেক্টটি পড়াচ্ছিলাম প্রিন্সিপালস অফ ফাইন্যান্স, তার উপরে দশম অধ্যায়ের ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন, এই চ্যাপ্টারের উপরে আমি বিগত 3টি ক্লাস নিয়েছিলাম। আজকে হচ্ছে আমার এটার উপরে চতুর্থ ক্লাস বা লেসন 4। তোমাদেরকে আমি আজকে যে অঙ্কটি করাবো সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস অনার্স ফার্স্ট ইয়ারের 2009-এ আসছিল এরকম একটা অঙ্ক। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা মনোযোগ দিয়ে অঙ্কটি করবে এবং পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করে নিবে। তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় অলরেডি প্রস্তুতি নিচ্ছে, তোমরাও নিজেদেরকে প্রস্তুত করে নাও, যে কোনো সময় পরীক্ষা হয়ে যেতে পারে। তো চলো শিক্ষার্থীরা, আমি আমার অঙ্কটি আজকে শুরু করি। এখানে একটা আমি লিখে নিয়েছি 2009-এর অঙ্কটা, যে দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ মৃত্তিক লিমিটেড ইজ গিভেন বিলো। কয়েকটি ইনফরমেশন দিয়েছে, দেখো 10% ডিবেঞ্চার 10 লাখ, 10% প্রেফার্ড স্টক 10 লাখ এবং কমন স্টক 30 লাখ, টোটাল 50 লাখ টাকা। এবং এডিশনাল যে ইনফরমেশন সেগুলো দেখো, দ্য কোম্পানি নিডস এডিশনাল ফাইন্যান্সিং অফ টাকা 20 লাখ, দিস ক্যান বি ফাইন্যান্সড বাই দ্য ফলোয়িং ওয়েজ। অর্থাৎ এই কোম্পানি 20 লক্ষ টাকা অতিরিক্ত অর্থায়ন করার প্রয়োজন হয়েছে এবং সেটা কিভাবে, 3টা ওয়েতে তারা সেটা কি করবে, ফাইন্যান্স করবে। তো 1 নাম্বার ওয়েটা হচ্ছে ফুললি ইকুইটি স্টক অফ টাকা 100 ইচ, অর্থাৎ প্রতিটা শেয়ারের মূল্য 100 টাকা করে ইকুইটি স্টক কি করবে, ইস্যু করবে। 2 নাম্বার হচ্ছে ফুললি 10% ডিবেঞ্চার। এই যে ফুললি বলছে, এটা কোন টাকাকে মিন করছে, এই যে 20 লাখ টাকাকে মিন করছে। আমি একটু মার্ক করে দিচ্ছি, দেখো তোমাদের এই যে 20 লাখ টাকা, এই 20 লাখ টাকাকেই মিন করছে। এবং থার্ড অপশনে বলেছে ফুললি 12% প্রেফার্ড স্টক, অর্থাৎ অগ্রাধিকার শেয়ার 12% হারে ইস্যু করার মাধ্যমেও তারা ফাইন্যান্স করতে পারে। এবং এই সিচুয়েশনে if the company's expected EBIT is টাকা 10 lakhs and corporate tax rate 50%, which alternative is the best and why? তাহলে আমরা এখানে কি পেলাম, যে EBIT 10 lakhs, corporate tax rate কত, 50%, এবং এই অবস্থানে আমাদের অল্টারনেটিভ কোনটা বেস্ট এবং কেন সেটা নির্ণয় করতে হবে। তো আমরা যখন কোনো কিছুর অল্টারনেটিভ কোনটা বেস্ট সেটা নির্ণয় করতে যাই এই অবস্থানে এরকম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, তখন গিয়ে দেখা যায় যে আমাদের ইপিএস কত, অর্থাৎ আর্নিং পার শেয়ার সবচেয়ে বেশি কোন অল্টারনেটিভে, সেটাই আমাদের জন্য কি হয়, পছন্দনীয় হয়ে থাকে বা এটা বেস্ট হয়ে থাকে। এবং নিচে একটা কথা বলেছে যে অলসো ক্যালকুলেট দ্য ইনডিফারেন্স ইবিআইটি অ্যান্ড ইপিএস বিটুইন অল্টারনেটিভ 1 and 2। আমাদেরকে কি করতে হবে, ইনডিফারেন্স ইবিআইটি এবং ইপিএস নির্ণয় করতে হবে কিসের মধ্যে, অল্টারনেটিভ 1 and 2 এর মধ্যে। তো শিক্ষার্থীরা, এখন আমি চলে যাচ্ছি আমাদের যে প্রয়োজনীয় ওয়ার্কিংসগুলো শুরু করতে হবে সেই ওয়ার্কিংসের মধ্যে। ওয়ার্কিংসের শুরুতে আমাকে এভাবে একটা কলাম করে, অর্থাৎ একটা স্ট্রাকচার তৈরি করে সেখানের মধ্যে অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2 এবং অল্টারনেটিভ 3 হিসেবে
তিনটা টাকার কলাম লিখে এবং ডিটেলসে এই পাশে জায়গা রাখতে হবে। তারপর আমি প্রশ্ন অনুসারে শুরু করে দিলাম। 10% ডিবেঞ্চার, প্রত্যেকটাতে ছিল 10 লাখ 10 লাখ 10 লাখ করে। তারপর 10% প্রেফার্ড স্টক ছিল 10 লাখ 10 লাখ 10 লাখ এভাবে করে, এবং কমন স্টক ছিল 30 লাখ। হ্যাঁ, এর পরবর্তী যে ধাপটা সেটা হচ্ছে, আমি একটু প্রশ্নের সাথে আরেকটু মিলিয়ে তোমাদেরকে বলছি। প্রশ্নে লেখা আছে প্রথম অল্টারনেটিভে যে ফুললি ইকুইটি স্টক অফ টাকা 100 ইচ। তাহলে ইকুইটি স্টকে ফুললি, তাহলে ইকুইটি স্টকে আমি নতুন করে 20 লক্ষ টাকা কি করব, 20 লাখ টাকা অ্যাড করলাম। এই যে আমি একটু মার্ক করে দিচ্ছি, এখানে 20 লক্ষ টাকা অ্যাড করলাম। সেকেন্ড অল্টারনেটিভে বলা হয়েছে ফুললি 10% ডিবেঞ্চার। তাহলে আমি দ্বিতীয় অল্টারনেটিভে চলে যাচ্ছি। এই যে 10% ডিবেঞ্চার 20 লাখ টাকা এখানে লিখে দিলাম। যেহেতু 10%, এটাও 10%, তাহলে আমি আলাদা করে আর টাকাটা লিখবো না, অর্থাৎ এখানে আর ডিটেলসই লিখছি না। কিন্তু আমার অল্টারনেটিভ 3 বলা হয়েছে যে ফুললি 12% প্রেফার্ড স্টক, কিন্তু আমার মূলত মেইন ইনফরমেশনে ছিল 10% প্রেফার্ড স্টক। তাহলে এখানে যেহেতু একটা 10% একটা 12%, সেই জন্য আলাদা করে লেখার প্রয়োজন আছে। সেই হিসেবে এই যে আলাদা করে লিখে ফেললাম 12% প্রেফার্ড স্টক। সেই অনুসারে এখানে আমার আসছে 20 লাখ টাকা। এখন আমাদের করণীয় কি? এখন করণীয় হচ্ছে এই সবগুলো যোগ করা। যোগ করার পর দেখা যাচ্ছে আমার আসছে 70 লাখ টাকা। এই 70 লাখ টাকা লেখার পর আমার যে করণীয়, সেখানে 3টা জিনিস বের করে আনতে হবে। কিসের জন্য? ইপিএস নির্ণয় করার জন্য। ইপিএস নির্ণয় করার জন্য আমার লাগবে নাম্বার অফ শেয়ার, ইন্টারেস্ট এবং প্রেফার্ড ডিভিডেন্ড। তোমরা দেখো আমি এখানে নাম্বার অফ শেয়ার লেখার পর সূত্রটা লিখেছি, প্রত্যেকটা সূত্র লিখে এখানে এটার অ্যান্সারটা দিয়েছি। তো নাম্বার অফ শেয়ার হচ্ছে টোটাল কমন স্টক ডিভাইডেড বাই স্টক পার ভ্যালু, অর্থাৎ টোটাল যে কমন স্টক অল্টারনেটিভ 1 এ আমার হচ্ছে 50 লাখ, অল্টারনেটিভ 2 তে কমন স্টক হচ্ছে 30 লাখ এবং অল্টারনেটিভ 3 তে কমন স্টক হচ্ছে 30 লাখ। তাহলে এটাকে আমি ভাগ করব স্টক পার ভ্যালু দিয়ে। তাহলে প্রতিটা স্টকের মূল্য কত ছিল? 100 করে। তাহলে 100 দিয়ে ভাগ করার পর আমি পেয়েছি 50,000, 30,000 এবং 30,000। এই যে আমি 3টা পেলাম টাকা, সেগুলা কি? অ্যাকচুয়ালি টাকা না, সেটা হচ্ছে নাম্বার অফ শেয়ার বা শেয়ারের সংখ্যা। এরপর হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট বের করার নিয়ম কি? ডিবেঞ্চার ইন্টু রেট, অর্থাৎ 10 লাখ আমার এখানে অল্টারনেটিভ 1 এ ডিবেঞ্চার ছিল 10 লাখ, অল্টারনেটিভ 2 তে হচ্ছে 30 লাখ এবং অল্টারনেটিভ 3 তে 10 লাখ। তাহলে এই 3টাকে আমি কত দিয়ে ইন্টু রেট, যেহেতু রেট হচ্ছে 10%, সেই রেট দিয়ে গুণ করে আমি টোটাল পেয়েছি 1 লাখ, 3 লাখ এবং 1 লাখ টাকা। সেটা কি? ইন্টারেস্ট। এবং থার্ড অপশনে হচ্ছে, অর্থাৎ আমার যে ওয়ার্কিংস 3 নম্বরে হচ্ছে প্রেফার্ড ডিভিডেন্ড, অর্থাৎ অগ্রাধিকার মূলধন লভ্যাংশ কত, সেই লভ্যাংশটার বের করার নিয়ম হচ্ছে প্রেফার্ড স্টক ইন্টু রেট। তাহলে প্রেফার্ড স্টক হচ্ছে আমার এখানে কত? প্রথমটাতে 10 লাখ, তারপর 30 লাখ এবং অল্টারনেটিভ 3 তে 10 লাখ। তাহলে এখানে এই যে 10 লাখ ইন্টু 10% 1 লাখ, 10 লাখ ইন্টু 10% 1 লাখ এবং 10 লাখ ইন্টু 10% হচ্ছে 1 লাখ প্লাস 20 লাখ ইন্টু 12% সমান 3,40,000। তাহলে এখানে আমার টোটাল, যেহেতু অল্টারনেটিভ 3 তে প্রেফার্ড ডিভিডেন্ড 2টা এসেছে, 2টা যোগ করে টোটাল হবে 3,40,000 টাকা। এরপর আমার করণীয় কি? সেই করণীয়টা হচ্ছে ক্যালকুলেশন অফ ইপিএস ফর চুজিং দ্য বেস্ট অল্টারনেটিভ। অর্থাৎ আমাকে বলেছিল যে অল্টারনেটিভগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেস্ট সেটা নির্ণয় করার জন্য সেক্ষেত্রে আমাকে ইপিএসটা নির্ণয় করতে হবে। ইপিএস নির্ণয় করার যে পদ্ধতি সেটা আমি তোমাদেরকে ইতিমধ্যে বিগত ক্লাসে দেখিয়েছিলাম। আজকে আমি আবারও একটু ডিটেলসে বলে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। ইবিআইটি বের করার জন্য প্রথমে আমাদেরকে প্রশ্নে যে ইবিআইটি দেয়া আছে
সরি ইপিএস বের করার জন্য যে ইবিআইটি দেওয়া আছে সেই ইবিআইটিটা লিখতে হবে, সেখান থেকে ইন্টারেস্ট মাইনাস করব। এখন প্রশ্ন হচ্ছে ইন্টারেস্ট কোথায় পাবো? এই যে একটু আগে আমি ওয়ার্কিংসে করেছি ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট হচ্ছে এখানে ফলো করব। তারপর ইন্টারেস্ট বাদ দেওয়ার পর আসবে ইবিটি। ইবিটি থেকে আমরা যখন ট্যাক্সটা বাদ দিব, প্রশ্নে দেওয়া ছিল 50%, তখন পেয়ে যাব বাদ দেওয়ার পর ইএটি। ইএটি থেকে প্রেফার্ড ডিভিডেন্ড বাদ দিতে হবে, বাদ দেওয়ার পর চলে আসবে আর্নিংস ফর অর্ডিনারি শেয়ার হোল্ডার্স। এবং এই আর্নিংস ফর অর্ডিনারি শেয়ার হোল্ডারকে যখন আমরা নাম্বার অফ ইকুইটি স্টক দিয়ে ভাগ করব, তখনই আমরা ইপিএসটা পেয়ে যাব। এবং ইপিএস এর মধ্যে তিনটা অল্টারনেটিভের মধ্যে সবচেয়ে যেটা বড় অল্টারনেটিভ, অর্থাৎ সবচেয়ে যেটা বড় ইপিএস হবে যে অল্টারনেটিভের মধ্যে, সেটাই আমাদের জন্য কি গ্রহণযোগ্য হবে। তো চলো আমরা ক্যালকুলেশন করে দেখি। প্রথমে আমাদের যে ইবিআইটি দেওয়া ছিল 10 লাখ প্রশ্নে, সেটা আমরা লিখে ফেলাম তিনটা অল্টারনেটিভে। লিখার পর মাইনাস ইন্টারেস্ট। তো এই যে ইন্টারেস্ট সেটা আমরা কোথায় পেয়েছিলাম? এই যে আমরা যে একটু আগে ওয়ার্কিংস করেছি সেই ওয়ার্কিংস এর মধ্যে হচ্ছে আমার ইন্টারেস্ট ছিল প্রথমে 1 লাখ, 3 লাখ এবং 1 লাখ। এটা আমরা বসিয়ে দিলাম। বসানোর পর মাইনাস করব। মাইনাস করে ইবিটি কত বের হয়েছে? 9 লাখ, 7 লাখ এবং 9 লাখ। তারপর হচ্ছে ট্যাক্স এট দ্য রেট অফ 50%। ট্যাক্স বাদ দিব 50%, 9 লাখ থেকে 50% 4,50,000 হয়ে যায়। সেটা বাদ দেওয়ার পর আমরা পেয়ে যাচ্ছি ইএটি, অর্থাৎ ট্যাক্স এবং ইএটি সমান হয়ে যাবে, কারণ এটা 50%। বাদ দেওয়ার পর মাইনাস প্রেফার্ড ডিভিডেন্ড বাদ দিব। ট্যাক্স বাদ দিয়ে ইএটি যখন পাবো, সেই ইএটি থেকে প্রেফার্ড ডিভিডেন্ডটা বাদ দিব। তো প্রেফার্ড ডিভিডেন্ড আমরা আগে বের করেছি 1 লাখ এবং 3,40,000। তো এটা বাদ দেওয়ার পর আর্নিং ফর অর্ডিনারি শেয়ার হোল্ডার বের করে আনবো। তাহলে আর্নিং ফর অর্ডিনারি শেয়ার হোল্ডার আমার অল্টারনেটিভ 1 এ কত আসছে? 3,50,000, 2,50,000 এবং 1,10,000। এখান থেকে এখন আমার কাজ হচ্ছে নাম্বার অফ ইকুইটি স্টকটা লিখা। আমার নাম্বার অফ ইকুইটি স্টক ছিল কত? 50,000, 30,000 এবং 30,000। তাহলে ইপিএস কত? ইপিএস এর সূত্রটা হচ্ছে আর্নিংস ফর শেয়ার হোল্ডার্স ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি স্টক। তো দেখো আমার ইপিএস এর জন্য আমি বসিয়ে দিলাম মানগুলো 3,50,000 ডিভাইডেড বাই 50,000, তারপর এখানে 2,50,000 ডিভাইডেড বাই 30,000 এবং 1,10,000 ডিভাইডেড বাই 30,000। তাহলে ভাগ করার পর আমার চলে আসলো টাকা 7, টাকা 8.33 এবং টাকা 3.67। তাহলে এখন দেখা যাচ্ছে এই তিনটা ইপিএস এর মধ্যে মেথড 2 বা অল্টারনেটিভ 2 তে আমার ইপিএস সবচেয়ে বড়, এবং আমাকে এই জন্য এটাই অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে আমরা কি লিখবো? ডিসিশন দিব মৃত্তিক লিমিটেড শুড অ্যাকসেপ্ট অল্টারনেটিভ 2 বিকজ ইট হ্যাজ দ্য হাইয়েস্ট ইপিএস। এবং পরবর্তীতে আমাদেরকে যে কাজটি করতে বলেছিল সেটা হচ্ছে ইনডিফারেন্স ইবিআইটি অ্যান্ড ইপিএস বিটুইন অল্টারনেটিভ 1 and 2। শিক্ষার্থীরা এখানের মধ্যে আমাকে আরেকটা সূত্র ফলো করতে হবে, সেই সূত্রটা একটু বড়, তোমরা একটু লিখে নাও। এটা হচ্ছে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট, এখানে 1 দিয়েছি কারণ এটা অল্টারনেটিভ 1 এর ইবিআইটি, ইন্টারেস্ট অল্টারনেটিভ 1 এর ইন্টু 1 মাইনাস টি মানে ট্যাক্স রেট মাইনাস PD1 অর্থাৎ প্রেফারেন্স ডিভিডেন্ড 1। এবং পরবর্তীতে হচ্ছে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 2 বলতে এখানে সেকেন্ড অল্টারনেটিভের ইন্টারেস্টকে বোঝায়, এবং ইন্টু 1 মাইনাস ট্যাক্স, অর্থাৎ এখানে রেটটাকে বসাবো, টি মানে এখানে ট্যাক্স রেট, শুধুমাত্র রেটটা বসাবো, মাইনাস PD2 মানে প্রেফারেন্স ডিভিডেন্ড 2, অল্টারনেটিভ 2 এর যে প্রেফারেন্স ডিভিডেন্ডটা আসছিল সেটা বসাবো। এখন আমার এক্ষেত্রে ইবিআইটির মানটা বসাবো না, কিন্তু ইবিআইটি কত বের হয়ে আসবে অর্থাৎ ইনডিফারেন্স ইবিআইটি কত সেটাই বের করতে হবে। তো এখানে লিখবো ইবিআইটি মাইনাস 1 লাখ, প্রথম অল্টারনেটিভ ছিল 1 লাখ। আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি তোমাদের মনে না থাকলে। এই যে দেখো প্রথম অল্টারনেটিভে আমার ইন্টারেস্ট ছিল 1 লাখ,
তারপরটা 2 তে ছিল 3 লাখ, তাহলে এখানে 1 লাখ আর 3 লাখ বসিয়ে দিলাম। ট্যাক্স রেট হচ্ছে 50%, 1 মাইনাস 0.50, এই জন্য লিখেছি মাইনাস PD1 বলতে প্রেফারেন্স ডিভিডেন্ড প্রথমটা ছিল 1 লাখ এবং 2টাও ছিল কি 1 লাখ। তাহলে এখানে আমি টোটাল ইপিআইটি মাইনাস 1 লাখ ইন্টু 1 মাইনাস 0.50 মাইনাস 1 লাখ ডিভাইড বাই NY, N1 মানে নাম্বার অফ শেয়ার, অল্টারনেটিভ 1 কত ছিল 50,000, ঠিক আছে, এবং N2 নাম্বার অফ শেয়ারের অল্টারনেটিভ 2 তে ছিল 30,000, তাহলে এই যে 50,000 আর 30,000 বসালাম। এটা ক্যালকুলেশনটা একটু বড়, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। পরে এটাকে এই যে 1.05 কে আমি যখন এটা 1 মাইনাস 0.50 লিখবো তখন এটা চলে আসবে কত 0.50। যেহেতু এটার সাথে এটা গুণের সম্পর্ক বুঝে, তাহলে এটা দিয়ে সরাসরি গুণ করে এখানে বসিয়ে দিলাম। এভাবে বসানোর পর আমরা মাল্টিপ্লাইং বোথ সাইড বাই 10,000 অর্থাৎ 10,000 টাকা দিয়ে সেটাকে ভাগ করে ছোট করে আনবো, নয়তো আমরা যখন এটাকে আড়াআড়ি গুণ করে নিব বা ক্রস মাল্টিপ্লাইং করব তখন সেটা অনেক বিশাল একটা অ্যামাউন্ট হয়ে যাবে। তো এত বিশাল অ্যামাউন্ট দিয়ে আমাদের করতে একটু অসুবিধা, সেজন্য আমরা বোথ সাইডকে কি করলাম 10,000 দিয়ে ভাগ করে নিলাম এবং আমরা পেয়েছি উই হ্যাভ এই যে 10,000 দিয়ে ভাগ করার পর এখানে চলে আসছে 5, এখানে 3, তাহলে এভাবে এটা লিখে দিলাম। লেখার পর আমার আসছে দেখো এই যে এখন আড়াআড়ি গুণ করব, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করব আর এটা দিয়ে এটাকে গুণ করার পর আমি পেয়ে যাচ্ছি 2.50 ইবিআইটি মাইনাস 12,50,000 ইকুয়াল টু 1.5 ইবিআইটি মাইনাস 4,50,000, ঠিক আছে। এখন আমরা এটাকে কি করব যোগ বিয়োগ করে নিচে দেখো ইবিআইটিটা এক পাশে নিয়ে আসলাম এবং টাকাটা এক পাশে নিয়ে আসলাম। আনার পর আমরা টোটাল ইবিআইটি পেয়েছি কত টাকা 8 লাখ টাকা। তো শিক্ষার্থীরা দেখো আমার চেয়েছিল ইনডিফারেন্স ইবিআইটি অ্যান্ড ইপিএস, তাহলে আমি ইপিএসও পেয়েছি এবং কি ইবিআইটিও পেয়েছি। যেহেতু ইবিআইটি আমার 8 লাখ চলে আসছে সেক্ষেত্রে আমার অঙ্কটা এখানেই শেষ হয়ে গেল। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তখন অবশ্যই আমাকে জানাবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।